হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন হচ্ছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 31 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 31-এর আমরা বর্গমূল চ্যাপ্টারটা করছিলাম। তো বর্গমূল চ্যাপ্টারে আমরা দুটো ক্লাস দিয়েছি। তো প্রথম ক্লাসে আমরা 1-এর দাগের অঙ্কগুলো সলভ করেছি, দ্বিতীয় ক্লাসে 2-এর দাগের অঙ্কগুলোকে করেছি। আর আজকে আমরা 3-এর দাগে যে MCQগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেইগুলো আলোচনা করার আগেই তোমাদেরকে আমি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করতে হয় সেটা একবার দেখিয়ে দিই। কারণ এটা না করলে এখানে MCQ করার সময় কিছু অঙ্ক অসুবিধা হবে। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করাটা শিখে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, খুব সোজা। আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করা শিখেছি, আজকে শিখবো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করা, ঠিক আছে? তো আমি দু সাইডে দুটো দেখাচ্ছি, দেখবে কত সোজা লাগবে, ঠিক আছে? দেখো কত সোজা। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কীভাবে বর্গমূল করেছি। ধরো 625 আছে, 625-এর হচ্ছে বর্গমূল করতে দিয়েছে। এরকম 625-কে আমরা কী করেছি, পাশে ভেঙেছি। পাশে কী করেছি, এরকম ভেঙেছি। কত দিয়ে গেছে? 5 দিয়ে গেছে। 5 দিয়ে গেলে কত হয়? 5 একে 5, 5 দুইয়ে 10, 5 5 25। আবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 দু করে তুমি 10, 5 5 25। আবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে আমরা কি এটা ভেঙে কী পেয়েছিলাম? 5 5 5 5 5, 4টে 5 পেয়েছি। তাহলে দুটোর মধ্যে একটা করে নিয়েছিলাম, 5 গুণ 5, এই দুটোর মধ্যে। তাহলে 5 5 25, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি বর্গমূল করে, মানে বর্গমূল করে বলছি উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল, ঠিক আছে? এটা আমরা জানি। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল জিনিসটা কি? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করবো দেখো। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করবো সেটা বুঝতে হবে। খুব সোজা ব্যাপার। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কী করে, আমি তোমাকে এই সংখ্যাটা দিয়েই করে দেখাচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এইভাবে করবে দেখো। 625 যেমন আছে লিখলাম। আমাদের কাজ কি, ডান দিক থেকে দুটো করে সংখ্যা নেওয়া, ডান দিক থেকে। তো এইখানে যেহেতু একটা সংখ্যা আছে, তাহলে একটার মাথাতেই আমরা দাগ দেবো। আমাদের কী করতে হবে, ডান দিক থেকে দুটো করে সংখ্যা ধরে ধরে আসতে হবে, ঠিক আছে? লাইন টানবো এইভাবে, যেমন করে ভাগ করে আর সেই টাইপের, ঠিক আছে? আমরা এখানে কীরকম সংখ্যা দিয়ে করবো বর্গমূলটা? স্কোয়ার যুক্ত, মানে হচ্ছে কি স্কোয়ার সংখ্যা বসাবো। মানে কীরকম ব্যাপার, আমরা 1-এর স্কোয়ার কত জানি? 1, 2-এর স্কোয়ার কত জানি? 4, 3-এর স্কোয়ার কত জানি? 9, 4-এর স্কোয়ার কত জানি? 16, তাই তো? 5-এর স্কোয়ার কত জানি? 25। তো এরকম হচ্ছে স্কোয়ার যুক্ত সংখ্যাগুলোকে নেবো আমরা। তাহলে যদি আমরা এখানে 1 করি, তাহলে এখানেও 1 করবো, 1 1-কে 1। যদি 2 করি, 2 2-এ 4। যদি 3 করি, 3 3-এ 9। এইভাবে আমাদেরকে বসাতে হবে। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথমের যে সংখ্যাটা আছে, মানে একটা সংখ্যা, মানে যার মাথায় দাগ দেওয়া আছে সেই সংখ্যাটাকে নিয়েই কাজ করবো। এদিক থেকে দুটো, এদিকে যেহেতু দুটো নেই, তাহলে একটার মাথায় দিয়ে থাকবে। যদি দুটো থাকতো তাহলে দুটোর মাথায় দাগ দিতাম, এবং সেই দুটো সংখ্যা নিয়ে আমি কাজ করতাম। তো এখানে যেহেতু একটার মাথায় দাগ পড়েছে, তাহলে একটাই সংখ্যা। যেমন আমরা ভাগ করি, যে ভাগ করার সময় কি দেখি যে সংখ্যাটি যখন হয়, এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার নামটা গুণে দেখবো কি এটা আসছে কি না। যদি না আসে, এর থেকে কম সংখ্যা বসাই। এখানেও কিন্তু সেম জিনিস, এখানে শুধু কী করতে হবে, স্কোয়ার যুক্ত সংখ্যা বসাতে হবে। যদি আমি 1 করি, 1-এর স্কোয়ার করি, তাহলে 1 1-কে 1 হবে। যদি 2-এর স্কোয়ার করি, 2 2-এ 4 হবে। 3-এর স্কোয়ার করলে 9 হয়ে যাচ্ছে। 3-এর স্কোয়ারে 9 আসছে, তাহলে এখানে 6 আছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 কারো স্কোয়ার নয়, কারো স্কোয়ারে 6 নেই, ঠিক আছে? 6 আসছে কি? আসছে না। তাহলে আমি 9 বসাতে পারবো না, কারণ 6-এর থেকে 9 বড় হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, 2-এর স্কোয়ার নেবো, মানে যেটা 4 হবে। তাহলে এখানেও 2, এখানেও 2, তাহলে 2 2-এ কত হয়ে গেল? 4 হয়ে গেল। বোঝা গেল কাজটা কী করলাম? 2 2 আমার 4 হলো। এবার বিয়োগ করছি দেখো, যেমন ভাগের ক্ষেত্রে বিয়োগ করো তেমন বিয়োগ হবে। 4 কত হয়? 6, 2-এ 6 হলো। আমরা ভাগের সময় কি করতাম, যে একটা করে সংখ্যাকে নামাতে পারতাম, কিন্তু এখানে বর্গমূলের সময় আমরা দুটো করে সংখ্যা, মানে যার দুটোর মাথায় দাগ দিয়েছে সেই দুটো সংখ্যাকে আমরা নামিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল? 25 নেমে গেল। তাহলে টোটালটা কত হয়ে গেল? 225। এবার দেখো এখানটা একটু বাড়িয়ে দাও। এবার কি করব, এখানে যেটা পেলাম, এখানে যে উত্তরটা পেলাম, এইখানে যেটা তার ডবল এখানে বসাবো। 2-এর ডবল কত স্যার? 4। 2-এর ডবল কত? 4। এখানে 4 বসিয়ে দিলাম।
এখানে যেটা পাবো তার ডবল এখানে আমাকে বসাতে হবে। ডবল কী করে করতে হয়, সেই সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করতে, যে সংখ্যাটা থাকবে, যদি আমি 3-এর ডবল বলি তাহলে 3-এর সঙ্গে তুমি 2 গুণ করবে, তাহলে কত হবে 6। যদি 5-এর ডবল বলি তার সাথে 5-এর সঙ্গে 2 গুণ করবে, 5-2 10। তাহলে ডবল এইভাবে করতে হয়। তাহলে 2-এর ডবল মানে কি, 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 হয়। আচ্ছা, 4টি ইংরেজিতে লিখে দিয়েছি, 4 হবে। তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কাজ কি, আমাকে কত মেলাতে হবে, 225 মেলাতে হবে। তাহলে দেখো এই যে 4টা, এই 4টাকে এইভাবে লিখবে, আর এইখানে যা গুণ করবে, ধরো আমি এখানে একটা 2 গুণ করছি, মানে এখানে যদি 2 বসাই তাহলে আমাকে কী করতে হবে, 2 দিয়েই গুণ করতে হবে। তাহলে কত হবে, 2-2 4, 2-2 4, 2-4 8, 84। তাহলে এখানে 225 আছে, তাহলে একদম কম সম হয়ে যাচ্ছে। তাহলে বসানো এইভাবে। এবার আমি যদি 3 করি এখানে, যদি এখানে আমি 3 বসাই, তাহলে এখানেও একটা 3 দিয়ে গুণ করতে হবে। এখানে 3, এখানে নিচে 3, উপরেও 3, নিচে 3, তাহলে 3-3 9, 3-4 12, 129। তাহলে অনেক কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো 5 দিয়ে দেখি এবার। এই 4টা লিখবে, তারপর 5 নিলাম, তাহলে এখানে একটা 5 দিচ্ছি, গুণ করছি, 5-5 25, 5 আর 2, 5-4 20 আর 2 22। দেখো মিলে যাচ্ছে এটা। তাহলে 5, তাহলে এইখানে একটা 5 বসাবে যেটা দিয়ে মিললো, আর এইখানে উত্তরের কাছে একটা 5 বসাবে, তাহলে কত হয়ে গেলো, 2-2 5 মিলে গেল। তাহলে আমাদের এইটা হচ্ছে তোমার বর্গমূল, এটাই হচ্ছে আনসার 25। দেখো আগেরটাতে কত বেরিয়েছিল, 25। স্যার এইটাই যেন সোজা লাগছে, এটা শক্ত না। এটাই তোমাদেরকে শিখতে হবে ভালো করে, ভাগ প্রক্রিয়াটাই ইম্পর্টেন্ট। ভাগ প্রক্রিয়া তোমাদের ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এইভাবে স্কোয়ার যুক্ত আরও কিছু আরেকটা করে দেখাচ্ছি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এটা বোঝা গেল কিনা দেখো, আরেকটা করে দেখাচ্ছি, তাহলে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা মুছলাম। দেখো একটা সংখ্যা দিয়ে আছে, ধরে নাও 1024, এর বর্গমূল করতে দিয়েছে। তো কী করে করবো, দুটো করে সংখ্যা তুমি নিয়ে নেবে, দিয়ে এরকম একটা লাইন টেনে নেবে, দুটো করে সংখ্যা টেনে নিয়ে লাইন, দুটো করে সংখ্যা নিয়েছি। দেখো ওখানে কিন্তু একটা ছিল, কিন্তু এখানে দুটো আছে, মানে দুটো সংখ্যা। এবার দেখো আমাকে কি 10 আছে, কারো স্কোয়ার, দেখো কোন সংখ্যাটা 10, তো কারো স্কোয়ার নয়, কারণ 10 পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ তাহলে আমি 9টাকে বসাতে পারি, 3-3 9, তাহলে 4 করে বেশি হয়ে যাবে 10-এর থেকে। তাহলে আমি এখানে কী করবো, 3 খাওয়াবো। তাহলে এখানে 3, উপরে একটা 3, 3-3 9 দিয়ে বিয়োগ করবো। 9 কত, 10, 1-এ 10। ঠিক আছে, আচ্ছা এবার কী করবো, 24কে নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার কী করবো, এইখানে কত বসাতে হবে, 8 ডবল, 3-এর ডবল কত, 6 বসালাম। এবার আমাকে কি গুণ করে দেখতে হবে, 6 লিখবে এখানে, যদি 2 গুণ করি এখানেও 2 গুণ করতে হবে। তো 2-2 4, 6-2 12। দেখো এটা মিলে যাচ্ছে, 2কে এখানে 2 খাওয়ালাম, এখানে 2 খাওয়ালাম, তাহলে 124, এটা মিলে গেল। তাহলে 1024-এর বর্গমূল কত হলো, √1024, তখন কত পেলাম, 32। এইভাবে ভাগ প্রক্রিয়ায় কিন্তু আমরা বর্গমূল করে থাকি। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কি প্রত্যেকবারই সেকেন্ড লাইনে এসেই মিলে যাবে কোনো অঙ্ক? না, সেকেন্ড লাইনে এসে মিলবে এরকম কোনো ব্যাপার নয়, আরও এগোতে পারে। যখন ধর এটা মিললো না, কিছু ভাগশেষ বেরোলো এখানে, তাহলে কী করবো, 8 ডবল নেবো। এবার 32-এর ডবল, 32-এর ডবল কি, 32-এর ডবল 2-2 4, 3-2 6, 64 নেবো এখানে। তারপরে এখন একই প্রসেসটা কিন্তু চলতে থাকবে, যেইভাবে এটা করলে সেইভাবে কিন্তু নিচে যতক্ষণ যাচ্ছে ততক্ষণ যেতে হবে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে যেমন হয় সেরকমই আমরা যাব। যখন দেখবো যে আর করা যাবে না, সংখ্যাটা অনেক ছোটো হয়ে গেছে, তখন সেটা এক্সট্রা থেকে যাবে। বুঝতে পারলে, মানে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই জন্য মিলবে না। সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মিলে যাবে, পূর্ণবর্গ না হলে মিলবে না, এরকম হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা কিন্তু ভাগ প্রক্রিয়ায় সহজেই কী করতে পারবো, বর্গমূল নির্ণয় করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে। চলো এবার অঙ্কতে ফিরে আসি। 3-এর দাগের MCQ অঙ্কগুলোকে করবো, বুঝে করবো প্রত্যেকটা। তিনের দাগের MCQ আছে। আচ্ছা, MCQগুলো কী বলছে একটু দেখা যাক। বলছে 30টি অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গমূলের অঙ্ক সংখ্যা কত। 30 অঙ্ক বিশিষ্ট একটা বর্গমূল আছে। আমি এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক তোমাদের আগের ক্লাসে আমি বলেছি। কী বলেছিলাম, যে সংখ্যাটার বর্গমূল করতে বলা হবে সেটা যত অঙ্কের সংখ্যা হবে, উত্তরটা মানে বর্গমূল কত বেরোবে, তার অর্ধেক বেরোবে। তাহলে এখানে 30 অঙ্ক বিশিষ্ট বলে দিয়েছে, তার মানে বর্গমূলটার অঙ্ক সংখ্যা কত বলে দিয়েছে, যে সংখ্যাটাকে বর্গমূল করতে দিয়েছে সেটা হচ্ছে 30 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমার উত্তর কত বেরোবে, উত্তর আমার বেরোবে 15। তাহলে অর্ধেক উত্তর বেরোবে। তাহলে কয়েকটা 3-এর দাগের ক, উত্তর কত হবে 15। আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি এই ব্যাপারটা, যারা দেখোনি আগের ক্লাসটা দেখে নেবে। আচ্ছা, ক্ষয়েরটা কী বলছে দেখো, 50 ও 110-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে কটি। ঠিক আছে, 50 ও 110-এর মধ্যে, ক্ষয়েরটা ভালো করে বুঝবে।
50 থেকে 110-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটা আছে? পূর্ণবর্গ সংখ্যার আমাকে জানতে চাইছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো কীভাবে করবে। আমি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমি লিখেছিলাম ভালো করে দেখো। 1 স্কোয়ার কত লিখেছিলাম? 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2 স্কোয়ার কত? 4। 3 স্কোয়ার কত? 9। 4 স্কোয়ার কত? 16। 5 স্কোয়ার কত? 25। 6 স্কোয়ার কত? 36। 7 স্কোয়ার কত? 49। 8 স্কোয়ার কত? 64। 9 স্কোয়ার কত? 81। 10 স্কোয়ার কত? 10 স্কোয়ার হচ্ছে 100। 11 স্কোয়ার কত? 121। 12 স্কোয়ার কত? 144। এইভাবে কিন্তু পরপর যাবে। এবার দেখো আমাকে কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে যে কি 50 থেকে 110-এর মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যা কী আছে। আচ্ছা আমি এখানে দেখব। আচ্ছা এইটা দেখো 49 আছে, তাহলে এটাকে ধরলে হবে না। 50 থেকে 50 আর এর মধ্যে, তাহলে 50-এর মধ্যে পড়ে এই যে 64 হবে একটা, 81 হবে একটা, 100-র মধ্যে বলেছে না 110-এর মধ্যে, তাহলে 110-এর মধ্যে 100টা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3টে পড়ছে। 110 এটা 121 হয়ে গেছে, ঠিক আছে, তাহলে 3টে হচ্ছে উত্তর। তাহলে কী কী? 64, 81 আর 100। তার মানে এখানে উত্তর কত হবে? 3টি হবে। সংখ্যা 3টে কী কী দেখিয়ে দিয়েছি, 64 হবে, 81 হবে আর 100 হবে। বুঝতে পারলে? তাহলে 50 ও 110-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটা আছে? 3টি আছে। কী কী যদি জিজ্ঞেস করে? 64, 81 আর 100, 3টি পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল? আচ্ছা এবার আসবো গয়ের দাগের অঙ্ক। বলছে 2916-এর বর্গমূল কত? 2916 আমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এর বর্গমূল করতে বলেছে। 2916 2916 এর বর্গমূল। আচ্ছা বর্গমূল চিহ্ন দিয়ে দিচ্ছি একবার। এর বর্গমূলটা কত হবে লিখতে হবে আমাকে। তো কী করে করব? তো এইমাত্র আমরা ভাগ প্রক্রিয়া শিখলাম, তো সেই ভাগ প্রক্রিয়াই করা যাক। চলো ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা করি। 2916 দুটো করে সংখ্যা ধরছি। 29 আছে, তাহলে এখানে দেখো 29-এর থেকে কম সংখ্যা। 29 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। 25 আছে, তারপর 36 হয়ে যাচ্ছে। তাহলে 36 বসালে হবে না 29-এর তলায়, 25 টাইম করতে পারি। তাহলে 5 5-এ 25। 5 কতই 9? 4-এ 9। 2 তো মিলে গেছে, 16কে নামিয়ে দাও পাশে। 5-এর ডবল কত? 2 দিয়ে গুণ করো, 10 হবে। আচ্ছা তাহলে 10 লিখলাম। এবার এখানে কত গুণ করতে হবে? আমি যদি এখানে 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 4 4-এ 16, 6, হাতে থেকে 1 বোঝা গেল, 4 1-কে 4, দেখো 416 মিলে যাচ্ছে। তাহলে এখানে 4 খাওয়ালাম, এখানে একটা 4 খাওয়ালাম, তাহলে 4 1 6 মিলে গেল এটা। তাহলে উত্তর কত হয়ে গেল? 54। ঠিক আছে, দেখো ভাগ প্রক্রিয়া কিন্তু খুব সোজা। ভাগ প্রক্রিয়াতেই সোজা সব থেকে মনে হয়। ঠিক আছে, প্রথমবার করছো বলে মনে হবে যেন জটিল, কিন্তু ভাগ প্রক্রিয়া সব থেকে সোজা। তাহলে এইটা গেল। তোমরা একবার উৎপাদকে বিশ্লেষণ করে মানে সিঁড়ি ভেঙে করেও দেখতে পারো, দেখবে একই উত্তর আসবে। বোঝা গেল? 54। তাহলে গয়ের অঙ্কটার উত্তর 54। আচ্ছা এবার ঘয়ের অঙ্কটা কি বলছে? ঘয়ের দাগের অঙ্কটা 85-র বর্গ কত? 85-র বর্গ জিজ্ঞেস করছে। ঘয়ের যে অঙ্কটা দিয়ে দিয়েছে তোমাকে, বলছে 85-র বর্গ কত? এর বর্গ। তো বর্গ কী করে বার করতে হবে? 85-র বর্গ মানে কি? সেই সংখ্যাটা স্কোয়ার করা, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। তাহলে 85-র সঙ্গে 85-কে গুণ করবো আমরা। 5 5-এ 25-এর 5, হাতে থেকে 2, 5 8-এ 40 আর 2 42 হলো। 5 8 5-এ 40, 5 8-এ 40, 0 হাতে থাকে 4, 8 8-এ 64 আর 4-এ 68 হলো। 5 নামলো, 2 নামলো, 8 আর 4-এ 12, 2 হাতে থাকে 6 থেকে 7, 7225। তাহলে 7225 এটা আনসার তোমাদের। ঠিক আছে, এটা অপশানে আছে দেখো 7225, ওটাই হচ্ছে তোমাদের আনসার। আচ্ছা এটা বোঝা গেল নিশ্চয়ই। পরের একটা প্রশ্ন কি দিয়েছে দেখো। পরের প্রশ্নটা দিয়েছে ক খ গ ঘ উঙা। উঙারটা কী বলছে দেখো, এটা খুব সোজা। 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার এর মান কত? এর সরলতম মানটা কত হবে আমাকে বার করতে দিয়েছে। তো কী করব? রুট চিহ্নটা দিলাম। 6 স্কোয়ার কত? 6 × 6 মানে 36, যোগ 8 স্কোয়ার মানে কি? 8 8-এ 64। ঠিক আছে, 36 আর 64 যোগ করলে কত হয়? 100। দেখো
100 হচ্ছে তো, 6 আর 4 10 শূন্য, হাতে 1, 3 একে 4, 4 আর 6 10। তাহলে 100কে তুমি যদি বর্গমূল করো তাহলে 10 গুণ 10, 10 10 100, তাহলে দুটো 10-এর মধ্যে একটা 10 বেরিয়ে আসবে, তার মানে 10 হচ্ছে তোমাদের উত্তর। উমার উত্তর হচ্ছে 10। দেখে নাও কোন অপশানটা আছে। ঠিক আছে, তাহলে 3-এর দাগের উমা কিন্তু হয়ে গেল। তো এরপর আসবো আমরা 3-এর দাগের চয়ের। আচ্ছা, 3-এর দাগের চ কী বলছে দেখো। 3-এর দাগের চ বলছে যে 149-এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কত আছে? 149। 149 নয় তো, 194-এর সঙ্গে, 194-এর সঙ্গে কত যোগ করলে, তাই তো? মানে এখানে অপশানগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা যোগ করলে যোগফল যেটা বেরোবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, এটাকে যদি বর্গমূল করো তাহলে দেখবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তার মানে এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে, যোগ করলে যে যোগফলটা পাবো সেটা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এই টাইপের অঙ্কগুলোকে সলভ করবে কী করে? তার জন্য তোমাকে কী করতে হবে, এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। কী করতে হবে? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। তাহলে দুটো করে ধরবো, এখানে একটা এখানে একটা। ঠিক আছে, তাহলে দেখো 1 আছে, তাহলে 1-এর স্কোয়ার আমি বসাচ্ছি, 1 1-কে 1 মিলে গেল। 94-কে নামিয়ে দাও, 9 10 94। 1-এর ডবল নামাও, এখানে 1-এর ডবল কত? 2, 1-এর সঙ্গে 2 গুণ করলাম। আচ্ছা এবার দেখো 2, এখানে আমি যদি 3 বসাই দেখো, তো 3 3-এ 9, 3 2-এ 6 হচ্ছে, 69 হচ্ছে। এখানেও 3, এখানেও 3। আচ্ছা 3, তাহলে এটার থেকে কম হচ্ছে। আচ্ছা 4 যদি করি, এখানেও 4, এখানেও 4, 4 4-এ 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1-এ 9, 96 হয়ে যাচ্ছে। তাহলে এটা 96, এখানে 94 আছে, 96। তাহলে আমাকে এটাই বসাতে হবে, 3 খাওয়াতে হবে। 3 3-এ 9, 3 2-এ 6, তাহলে এখানে 3 খাচ্ছি, এখানেও 3 খাচ্ছি, খাইয়ে 6 10 9 69। 9 কত? 14, 9 10 11 12 13 14, 5-এ 14, হাতে থাকে 1, 6 রেখে 7, 7 কত না 8 9, 2-এ 9। ঠিক আছে, তাহলে দেখো দেখতেই পাচ্ছি যে কি, আমি এখানে দেখতে পাচ্ছি কি, যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তুমি আর কিন্তু 25-কে করতে পারবে না, কারণ হচ্ছে 13-র ডবল এখানে কত হয়ে যাবে? 13-র ডবল পরের লাইনে 26 হয়ে যাবে। তাহলে তার সাথে আবার কিছু গুণ করলে সেটা অনেক বড় সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ এটাকে তুমি আর বর্গমূল করতে পারবে না। তাহলে এটা এক্সট্রা থেকে যায়, যেমন ভাগশেষ আমাদের এক্সট্রা থেকে যায়, তেমন হচ্ছে এটা এক্সট্রা থেকে যাচ্ছে। তেমন এই 25টা যদি না থাকতো, এটা থেকে যদি আমি 25 বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যাটা কী হয়ে যেত? একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে কোন সংখ্যা যোগ করলে, যদি প্রশ্নটা করতে যে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে আমরা বলতাম যে 25 যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ হবে। কিন্তু আমাকে যোগ করতে বলেছে, তাহলে স্যার করবো কী করে? তাহলে দেখো এই যে সংখ্যাটা, এই যে 13 মানে 13 হচ্ছে কি, 13-কে স্কোয়ার করলে কী পাবো? 13-কে স্কোয়ার করলে কিছু একটা সংখ্যা পাবো, যেই সংখ্যাটা হবে কি একটি পূর্ণবর্গ সংখ্যা। 13-কে স্কোয়ার করলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে, কারণ যাকেই স্কোয়ার করি, যে সংখ্যাকেই স্কোয়ার করা হয় না, কারণ স্কোয়ার করে যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটাই পূর্ণবর্গ। দেখো দেখতেই পাচ্ছ, আমি 6 স্কোয়ার করেছি 36 হয়েছে, তাহলে 36 পূর্ণবর্গ সংখ্যা। 7 স্কোয়ার করেছি 49, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। তেমন 13-কেও যদি স্কোয়ার করি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। 13-র পরবর্তী সংখ্যা কত? লেখো, 13-র পরবর্তী সংখ্যা কত? 13-র পরবর্তী সংখ্যা হলো কত? 14। তাহলে আমরা কী করবো? 13-র পরবর্তী সংখ্যা হচ্ছে 14, তাহলে 14 স্কোয়ার করলে কত হচ্ছে দেখো। তাহলে এর বর্গ কত? তাহলে 14-র বর্গ হলো, 14-র বর্গ হলো মানে 14 স্কোয়ার করতে হবে তবে পাবো 14-র বর্গ। তাহলে 14 14 কত হচ্ছে দেখো, 14 আর 14 গুণ করলে কত হচ্ছে? 4 4 16 6, হাতে দেখে 1, 4 1 4 1 5, 4 1 6, 5 আর 4 9, 196। তাহলে কত হলো? 196। তাহলে আমাকে বলো তো এই 196 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা? হ্যাঁ স্যার, স্কোয়ার করেছেন মানে যে সংখ্যা পেয়েছেন সেটা পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো এখানে ভালো করে এই দুটো সংখ্যা একবার ভালো তাকাও ভালো করে। এখানে আছে তোমার 194, এখানে আছে 196। তাহলে এর সঙ্গে আমি কত যোগ করলে এই সংখ্যাটা পেয়ে যাব?
এর সঙ্গে কত যোগ করলে? 2 যোগ করলে, তাই তো? এর সঙ্গে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবো, যা হবে কি 4 বর্গমূল হবে 14। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে? আমাকে 2 যোগ করতে হবে। 2 যোগ করলে কত পাবো আমি? 1, 9, 6, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অর্থাৎ লিখবে যে 196 বিয়োগ 194, বিয়োগ করে যেটা পাবো সেটা যোগ করতে হবে। বিয়োগ করে কত পাচ্ছে? 2। তাহলে 2 যোগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই বিয়োগটা করে দেখাতে হবে। কারণ দেখো, এটা তুমি তো ছোটো সংখ্যা বলে দিলে যে 2 যোগ করতে হবে 196। যদি বড় সংখ্যা হতো তাহলে মুখে মুখে তোমার অসুবিধা হতো বলতে। তখন কি আমরা কী করতে হবে? এটাকে বিয়োগ করবে, মানে এখানে যেটা বেরোবে তার পরবর্তী সংখ্যাটা নেবে, পরবর্তী সংখ্যার কী করবে? স্কোয়ার করে যেটা পাবে সেই সংখ্যাটা থেকে, স্কোয়ার করে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা থেকে কী করবে? তোমাকে যে সংখ্যাটা দিয়ে দিয়েছে, যেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই সংখ্যাটাকে বিয়োগ করবে। বিয়োগ করে বিয়োগফল যেটা হবে সেই বিয়োগফলটা কিন্তু যোগ করতে হবে এই সংখ্যাটার সঙ্গে, তবেই সংখ্যাটি কী হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে। ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। কত দাগের অঙ্ক এটা? এটা হচ্ছে 6 অঙ্ক। হ্যাঁ, দাগ নম্বরটা দিতে ভুলে গেছি। এটা হচ্ছে তোমার কত অঙ্ক? 6 দাগের অঙ্ক। ঠিক আছে, তো এরপর আসবো কি 6 দাগের অঙ্কতে। এটা মুছলাম। ছয়ের দাগের অঙ্ক কী বলছে? 6 দাগের অঙ্ক পাতায় আছে। 6 দাগের অঙ্ক কী বলছে? 230 থেকে কমপক্ষে এটা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আগেরটার অপশান কোনটা ছিল যেন? 2 হবে প্রথমের অপশানটাই। আর 6 অঙ্কটা কী বলছে? দেখো, 230 থেকে কমপক্ষে কত বিয়োগ করলে? 230, মানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে। 6 অঙ্কটা বুঝবি ভালো করে। 230 থেকে কমপক্ষে কত একটা বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো সেটা হচ্ছে আমার কী হবে? পূর্ণবর্গ সংখ্যা। এই অঙ্কটা একদম ইজি, মানে একইভাবে এটাকে কী করবো? প্রথমে হচ্ছে আমরা কি বর্গমূল করব। তাহলে 230কে আমরা ভাগ প্রক্রিয়া কী করবো? বর্গমূল। দুটো সংখ্যা, একটা সংখ্যা, 2 আছে, তাহলে আমাকে 4 বসালে হবে না, তাহলে একই বসাতে হবে। তাহলে 1 1কে 1 হলো, 1 কত? 2, এই 3 আর এই 0 নামলো এখানে 3, এখানে 0, 130 হলো। 1-এর ডবল কত স্যার? 2। আচ্ছা, 2-এর সঙ্গে কত গুণ করতে পারি? আমি যদি এখানে 6 গুণ করি তাহলে এখানে নিচে একটা 6 বসাতে হবে। 6 36, 6 হাতে থেকে 3, 6 দুগুণে 12, 3 15, 156 হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে করছি, তাহলে এখানেও 5, এখানেও 5, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10, আর 2 12, 125, 130 আছে। তাহলে এখানে 5, এখানে 5, তাহলে 125। 5 কত? 10, 5-এ 10, 2 আর 1-এ 3, তাহলে 5 হচ্ছে। তাহলে দেখো, এই জিনিসটা একদম সোজা, আগেরটার থেকে সোজা। এই যদি এটা না আসতো, এই যদি ভাগশেষটা না আসতো, এটা যদি না থাকতো, এটা থেকে যদি এটা যদি বাদ দিয়ে দিই, মানে এটা যদি কম থাকতো, তাহলে সংখ্যাটা কী হতো? একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে কত বিয়োগ করতে হবে আমাকে? 5 বিয়োগ করতে হবে। তাহলে 230 থেকে আমি 230 থেকে 5 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ হবে। বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে 5 বিয়োগ করলে তুমি কত পাবে? 2 2 5, তাই তো? 2 2 5 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে খুব সোজা, একদম ইজি, কিচ্ছু ব্যাপার না। তাহলে এই গেল তোমাদের 6 দাগের অঙ্কটি। তো এরপর আসবো কি 6 পর কি আছে? 6 পর যেটা আছে বর্গীজ। আচ্ছা, এটা বোঝা গেছে নিশ্চয়ই, এটা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, বর্গীজ কী বলছে দেখো, বর্গীজ এর অঙ্কটা বলছে যে 2 3 4 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত? 2 3 4, সোজা অঙ্ক। 2 3 4, 2, 3, 4 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এদের দ্বারা কারা বিভাজ্য হয়? এদের দ্বারা কে বিভাজ্য হয়? এদের দ্বারা বিভাজ্য হয় এদের কে? এদের লসাগু। এদের যে লসাগুটা বেরোবে না, সেই লসাগুটা হচ্ছে কী হবে? এদের দ্বারা বিভাজ্য হবে।
তো এবার দেখো সেই লসাগুটাকে আমাকে কী করতে হবে, তারপর পূর্ণবর্গ সংখ্যা করতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কী করতে হবে, দেখতে হবে কি উৎপাদকে ভেঙে দেখতে হবে যে তার মধ্যে কোন সংখ্যাটা কম পড়ছে। তো সেই সংখ্যাটা আমি যদি গুণ করে দিই তাহলে সেই সংখ্যাটা একটি পূর্ণবর্গ হয়ে যাবে। অর্থাৎ এবং লসাগুর সঙ্গে গুণ করছি মানে কি, লসাগুর সেটা একটা গুণিতক হবে। আর লসাগুর গুণিতক হওয়া মানে এই 2, 3, 4 দ্বারাও সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো চলো সেইভাবেই করব। তাহলে প্রথম হচ্ছে 2, 3, 4-এর লসাগু নিয়ে নাও। 2, 3, 4-এর লসাগু 2, 3, 4 কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে স্যার। 2 1-কে 2, 3 বসলো, 2 2 4, তাই তো। আর যাবে কি, আর যাচ্ছে না। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু দাঁড়াচ্ছে 2 গুণ 3 গুণ 2। তাহলে 2, আচ্ছা ও 2গুলোকে আগে লিখছি, 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 4, 3, 4 3-এ 12। তাহলে দেখো আমার লসাগু কত বেরোচ্ছে, 12। তাহলে 12কে কিন্তু 2 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারাও বিভাজ্য হয়, 4 দ্বারাও বিভাজ্য হয়, কিন্তু 12 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 12কে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কী করতে হয় বলো তো, এখানে ভালো করে দেখো, দুটো 2 আছে কিন্তু একটা 3 আছে। যদি আর একটা 3 আমি গুণ করে দিই সংখ্যাটি কী হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 12 সঙ্গে 3 গুণ করলে সংখ্যাটি একটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সংখ্যাটি কত, 2, 3, 4 দ্বারা বিভাজ্য হবে, দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত হবে বলো তো, 12-র সঙ্গে আমি যদি 3 গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 12 গুণ 3, 3 12 36। দেখো 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 6 স্কোয়ার। তাহলে 36 পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো 36কে 2 দিয়ে তুমি ভাগ করতে পারবে, 3 দিয়েও ভাগ করতে পারবে, 4 দিয়েও ভাগ করতে পারবে। এটাই তাহলে উত্তর। বুঝতে পেরেছো? উত্তরটা বোঝা গেছে নিশ্চয়ই, খুব সোজা অঙ্ক। উত্তরে কি জানতে চেয়েছিল, তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি উত্তরে লিখে দেবে কত, 36। নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, এটা হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে, লিখে দেবে একটু। আচ্ছা হয়ে গেল। তাহলে এবার আছি হাততালার ছয়ের অঙ্কটা। হাততালার ছ, হাততালার ছয়ের অঙ্কটা কী বলছে একটু দেখা যাক। কি বলছে দেখো, বলছে যদি 25টি চারা গাছ বর্গাকারে সাজানো হয় তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত হয়। কিচ্ছু নয়, 25টি গাছকে বর্গাকারে সাজানো হচ্ছে, তাহলে 25-এর বর্গমূল কত হবে, 5 গুণ 5 মানে 5, উত্তর হবে 5, ঠিক আছে। প্রত্যেকটা সারিতে গাছের সংখ্যা হবে 5টি। আচ্ছা এবার দেখো লাস্ট অঙ্ক, ইঙরটা কি বলছে দেখো। ইঙর একটা অঙ্ক দিয়েছে কি, যে 450-কে কমপক্ষে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 450 তার মানে একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তো সাথে কিছু গুণ করতে হবে। তো সেটা বুঝবো কী করে কত গুণ করতে হবে, তার জন্য একে আমাকে উৎপাদকে ভাঙতে হবে। 2 দিয়ে যদি করি 2 2 4, 2 2 4, 5 10, এই 5 দিয়ে করি 5 4 20, 5 5 25, তারপর যদি করি 5 9 45, তারপর যদি করি 3 3 9। তাহলে দেখো আমরা 450-কে ভেঙে কী পাচ্ছি, 450-কে ভেঙে পাচ্ছি আমি একটা 2, একটা 3, আর একটা 3 নয় সরি, একটা 2 পাচ্ছি, দুটো 5 পাচ্ছি, আর দুটো 3 পাচ্ছি। এটা পেয়েছি, দুটো 3, দুটো 5, একটা 2। তাহলে কি কম পড়ছে, কম পড়ছে দেখো এখানে একটা মাত্র 2 আছে। তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, কমপক্ষে 2 গুণ করতে হবে। তাহলে কমপক্ষে 450-এর সঙ্গে 2 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি মানে গুণফলটি পূর্ণবর্গ হবে, সব থেকে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল, বোঝা গেল। তাহলে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, এটা আনসার তোমার, এটা তোমার আনসার। ওকে, 2 গুণ করতে হবে। তাহলে এই গেল ইঙর দাগের অঙ্কগুলো। আশা করছি বোঝা যাচ্ছে, খুব সোজা অঙ্ক, দেখে নাও একবার।
আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।